আপনি শুনছেন রাতের ঘুম কেড়ে নেওয়া, শিহরণ জাগানো ভৌতিক কাহিনী। আজকের কাহিনী অটোওয়ালা। গল্প পাঠে স্বদেশ। রাত্রি 2:30 বেজে গেছে। বাসে বসে বসে বিরক্ত হয়ে উঠেছি। বিশেষ কাজে আমি যে শহরে এখন যাচ্ছি সেটা প্রত্যন্ত এলাকায় নিরিবিলি একটা ছোট্ট শহর, যেখানে বাস ছাড়া যাওয়ার অন্য কোনো বাহন নেই। কাজের জন্য আমায় অবশ্য প্রায় ছোট ছোট গ্রাম বা শহরে ছোটাছুটি করতে হয়, কিন্তু এখানে আসার জন্য যে কষ্ট আজ আমি পাচ্ছি এমনটি কখনো হয়নি। না কোনো ফ্লাইট, না কোনো ট্রেন আসে এখানে। একমাত্র বাসে চড়েই এখানে পৌঁছানো সম্ভব। মনে হচ্ছে এ শহর চায় না যে কোনো নতুন আগন্তুক এখানে আসুক। আবার এখানকার বাস ধরার জন্য আমায় ট্রেনে করে কাছাকাছি এক গ্রামে আসতে হয়েছে। সেখান থেকে এই বাস ছাড়ে। ক্লান্ত বিধ্বস্ত করে দেওয়া যাত্রার পর শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো গেল। বাসে সহযাত্রী খুব কমই ছিল। প্রত্যেককে কেউ না কেউ নিতে এসেছিল। বাস থেকে নেমেই কোনো দিকে না তাকিয়ে সকলে যেন অত্যন্ত তাড়াহুড়ো করে নিজেদের বাড়ির দিকে রওনা দিল। আমি নেমে চারদিকে দেখলাম। দূর দূর পর্যন্ত জনপ্রাণীর চিহ্নটুকুও নজরে আসছে না। অবশ্য রাত্রি প্রায় 3টের সময়, এটাই স্বাভাবিক ছিল। যাকে বাস স্ট্যান্ড থেকে এগিয়ে হাঁটতে শুরু করলাম। একটা হোটেলের খোঁজ পাওয়া খুব জরুরি এখন। ক্লান্ত শরীরে ঘুম ছেয়ে আসছে। কিছু দূর হেঁটে বিশ্রাম নেওয়ার জন্য রাস্তার পাশের এক বেঞ্চে বসে পড়ি। বসা মাত্র দু চোখে ঘুম ঝাঁপিয়ে পড়তে চাইল। ছটপট দাঁড়িয়ে পড়লাম। না, এই নির্জন অচেনা জায়গায় রাস্তার ওপরে বেঞ্চে এভাবে ঘুমিয়ে পড়া মোটেও ঠিক হবে না। আবার হন্টন গাড়িতে সওয়ার হলাম। ঠিক তখনই এক অটো রিকশা আসতে দেখি। যতদূর নজর যায়, যেখানে মানুষ তো দূরের কথা, একটা কুকুর বা বেড়াল পর্যন্ত দেখা যাচ্ছে না, সেখানে এক অটোওয়ালাকে দেখে অবাক হলেও উৎসাহিত হয়ে উঠলাম। হাত নেড়ে ডাকতেই সে দাঁড়িয়ে গেল। কাছে গিয়ে দেখি ভেতরে আরো 2জন যাত্রী আগের থেকেই বসে আছে। আমায় দেখে তাদের মুখ হাসিতে ভরে গেল। সওয়ারি হিসেবে আমায় নেবে কিনা জিজ্ঞাসা করাতেই সকলে একসঙ্গে মাথা নেড়ে সম্মতি জানালো। একটু অদ্ভুত লাগলেও তখন কিছু ভাবার মতো আমার পরিস্থিতি ছিল না। আমি গাড়িতে চড়ে বসি। অটোওয়ালাকে বলি, এখানে কাছাকাছি কোনো হোটেল থাকলে সেখানে নামিয়ে দিও। এ শহরে কোনো হোটেল নেই। আপনি ইচ্ছে করলে এনাদের সঙ্গে আমার বাড়িতে থাকতে পারেন। গাড়ির সামনের আয়নার মধ্যে দিয়ে আমার দিকে চেয়ে সে বলল, আশ্চর্য ব্যাপার, কেমন করে হতে পারে যে একটা শহরে ছোট মোটো কোনো হোটেল নেই, আর এই আগন্তুকরা এক অটোওয়ালার বাড়িতে রাত কাটাতে রাজি হয়ে গেল? আমার ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। সবকিছুই অদ্ভুত লাগছিল, কিন্তু এত বেশি ক্লান্ত ছিলাম যে এর কারণ খোঁজার ইচ্ছে হলেও শক্তি ছিল না। তাই আর দ্বিধা না করে ওর সঙ্গে যেতে রাজি হয়ে গেলাম। ব্যাস। অটোওয়ালা অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে যাচ্ছিল। আমি ভাবলাম যে ততক্ষণ আমার সহযাত্রীদের সঙ্গে খানিক পরিচয় করে নেওয়া যাক। আপনারা কোত্থেকে আসছেন? এখানে নিশ্চয়ই কোনো কাজে এসেছেন। ওরা দুজনেই চুপচাপ কেবল চেয়ে রইলেন আমার দিকে। উনাদের হয়ে অটোওয়ালা ওদের সম্বন্ধে বলে যেতে থাকলো। আরে, এরাও আপনার মতো বিশেষ কাজ নিয়ে এসেছেন এখানে। একজন কিছু পর্যবেক্ষণ করার জন্য এসেছেন, আর একজন সরকারি ডাক্তার। শুনে আমিও আমার কাজ নিয়ে অল্প স্বল্প জানালাম। কিছুক্ষণের মধ্যেই আমরা অটোওয়ালার বাড়িতে পৌঁছে গেলাম। ভেতরে গিয়ে দেখি একজন থাকার হিসেবে বেশ বড়সড় সুসজ্জিত একটা বাড়ি,
আর এক সাধারণ অটোওয়ালার বাড়ি বলে মনেই হচ্ছে না। অবশ্য শহর থেকে জায়গাটা একটু দূরে এই যা। এবার আমি নিজের জিনিসপত্র নামিয়ে জিজ্ঞাসা করলাম যে থাকা খাওয়া আর অটোর ভাড়ার জন্য কত দিতে হবে। অটোওয়ালা একটু হেসে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে বারণ করে দিল। একটু জোরাজুরি শুরু করলাম, কারণ বিনে পয়সায় থাকা খাওয়ার ব্যাপারটা আমার একদম পছন্দ নয়। ও আমার চোখে চোখ রেখে বলল, টাকা পয়সার কথা ছাড়ুন তো, আপনি এখানে এসেছেন এটাই তো আমার জন্য অনেক। ওর রহস্যময় দৃষ্টির জাদুতে আমি যেন নিজেকে হারিয়ে ফেললাম। মিনিট দুয়েক ওর দিকে চেয়েই থাকলাম। হঠাৎ যেন জেগে উঠে সম্মতিসূচক ঘাড় নাড়লাম। আমি নিজের রুম দেখিয়ে দিতে বলে বাথরুমে ঢুকে গেলাম হাত পা ধুতে। বেরিয়েই দেখি সে সামনে দাঁড়িয়ে। আমায় দেখে জিজ্ঞাসা করল, আজ কি খাবেন বলুন? তুমি যা খাওয়াবে তাই খাবো। আমি আসলে ওর উপর বিশেষ চাপ দিতে চাইছিলাম না। সেই জাদুভরা দৃষ্টি নিয়ে সে আবার আমার দিকে খানিক চেয়ে রইল। তারপর বলল, আজ আপনার পছন্দের খাবারই রান্না হবে, আপনি আদেশ করেই তো দেখুন। আমি যেন মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম। মুখ দিয়ে বেরিয়ে এলো, মটর পনির। সে একটু হেসে সেখান থেকে চলে গেল। তার যাওয়ার পরেই যেন আমার হুঁশ ফিরে এলো। সারা গা শিরশির করে উঠল, মাথায় এলোমেলো চিন্তারা ঘুরে বেড়াতে লাগলো। ও যেন নিজের দৃষ্টি দিয়ে আমাকে বশ করে নিচ্ছে। এটা কি আমার ক্লান্তির জন্য না অন্য কিছু? কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এই সব ভাবতে ভাবতে বিছানায় গিয়ে চুপ করে বসে রইলাম খানিকক্ষণ। মন শান্ত হলে আমার আগামীকালের বিশেষ কাজ নিয়ে কিছু তৈরি করে নিলাম। আমি সব কাজ এই ট্রিপেই সেরে ফেলতে চাই, যাতে এ শহরে দ্বিতীয়বার না আসতে হয়। খানিক পরেই দরজার বাইরে থেকে অটোওয়ালার ডাক শোনা গেল। বাইরে এসে দেখি টেবিলে আমার খাবার সাজিয়ে দেওয়া হয়েছে। মটর পনির, ডাল, ভাত, রুটি, স্যালাড সব কিছু রয়েছে। কিন্তু আমার আশ্চর্য লাগলো এই দেখে যে খাবারটা একজনকেই দেওয়া হয়েছে। তাহলে কি বাকিরা খাবেন না? জিজ্ঞাসা করে উত্তর পেলাম উনারা নাকি আগেই নিজেদের পছন্দের খাবার খেয়ে নিয়েছেন। এখনো পর্যন্ত আমার সোজাসুজি ওদের সঙ্গে কোনো কথা হয়নি। কাউকে কিছু জিজ্ঞাসা করলে অটোওয়ালাই তাদের হয়ে জবাব দিয়ে দেয়, কাউকে মুখ খুলতেই দেয় না। যা হোক, আমি খেতে বসে গেলাম। প্রত্যেকটা খাবারের স্বাদ অপূর্ব। আমি থাকতে না পেরে জানতে চাইলাম যে খাবার কি দোকান থেকে আনানো হয়েছে নাকি সে নিজে বানিয়েছে। সে জানালো সবকিছু তার নিজের হাতে বানানো। তাকে অনেক ধন্যবাদ জানালাম, কিন্তু মনে কাঁটার মতো খিঁচখিঁচ করতে থাকলো একটাই কথা, সে একা এত তাড়াতাড়ি এত রকমের খাবার বানালো কি করে? এতক্ষণ তো সব ঠিকঠাক ভালোভাবেই চলছে, কিন্তু এখন মনের মধ্যে একটা ভয় বাসা বাঁধতে শুরু করেছে। এক অজানা শহরে আমার সঙ্গে একটু বেশি ঠিকঠাক বা ভালো হচ্ছে নাকি? খাবার পর তাকে আবার ধন্যবাদ জানিয়ে নিজের রুমে চলে গেলাম। দরজায় ভালো করে ছিটকিনি এঁটে বিছানায় শুয়ে পড়লাম। মিনিট কয়েকের মধ্যেই গাঢ় ঘুমে তলিয়ে গেলাম। গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। হঠাৎ করে ঘুম ভেঙে দেখি যে অটোওয়ালা আমার পাশে বসে আছে। আমি চমকে উঠে বসতে গিয়ে খেয়াল করলাম যে আমার হাত দুটোই বিছানার সঙ্গে বাঁধা। আমি চিৎকার করে উঠি, এসব কি হচ্ছে? আমি ভেতর থেকে দরজা বন্ধ করে শুয়েছিলাম, তুমি ভেতরে এলে কি করে? সে আমার গায়ে হাত বুলিয়ে শুয়ে পড়তে বলল আর নিজে এক গল্প শোনাতে শুরু করল। অনেক দিন আগের কথা।
এই বাড়িতে আমি আমার পরিবারকে নিয়ে থাকতাম। আমি, আমার মা বাবা, আমার স্ত্রী, আমার ফুলের মতো এক মেয়ে। এই বাড়ি আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া। আমি আমার বাবার ব্যবসায়িক কাজে সাহায্য করতাম। বাইরের লোকও বুঝতে পারত যে আমরা কতখানি হাসি খুশি পরিবার ছিলাম। একবার পাশের গ্রামে আমি আমার এক বন্ধুর বিয়ে উপলক্ষে গিয়েছিলাম। আমার অনুপস্থিতিতে আমার সমস্ত পরিবার সহ এই বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ইলেকট্রিসিটির ওয়্যারের শর্ট সার্কিট হয়ে যাওয়াতে এই অগ্নিকাণ্ড হয়। বাড়িটা যেহেতু শহর থেকে দূরে, সেহেতু সব শেষ হয়ে যাবার পর লোকের নজর পড়ে। স্বাভাবিকভাবেই কাউকে বাঁচানো যায়নি। আমি বাড়ি ফিরে পুলিশের থেকে সবকিছু জানতে পারি। আমি একেবারে ভেঙে পড়েছিলাম। না ঘর, না পরিবার, কেউই যখন থাকলো না, তো ব্যবসা নিয়ে কি করব? রাত কেঁদে কেঁদে এই ধ্বংসস্তূপের মধ্যে কাটালাম। তারপর ভাবলাম যে এই শহর ছেড়ে চলে যাওয়াই মঙ্গল। এখানে আমার কি বা থাকলো আর? বন্ধুর বিয়েতে যে জামা কাপড় পরে গেছিলাম, শুধুমাত্র সেগুলোই আমার কাছে অবশিষ্ট ছিল। সেগুলো নিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ এক অটোর আওয়াজ আমার কানে এলো। আমি চারদিকে চেয়ে কোনো অটো দেখতে পেলাম না। আমি চেয়ে চেয়ে সেটাকে খোঁজার চেষ্টা করে যাচ্ছিলাম, কি পেছন থেকে সেই অটো এসে আমায় ধাক্কা মারলো আর আমি ছিটকে পড়ে গেলাম। একটা বড় পাথরের গায়ে আমার মাথাটা গিয়ে টক্কর খেল। রক্তে ভেসে গেল চারদিক। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমি উঠলাম, দেখি রক্ত বওয়া বন্ধ হয়ে গেছে, আর কোনো ব্যথাও বোধ হচ্ছে না। দেখি আমার পাশে এসে অটো দাঁড়িয়ে আছে। দূরে যেখানে আমি ছিটকে পড়েছিলাম, সেখানে ভিড় জমা হয়ে রয়েছে। আমি উঠে সেখানে গিয়ে চমকে দেখি আমার রক্তে স্নান করা মৃত শরীর সেখানে পড়ে আছে। দেখে আমি চিৎকার করে উঠলাম, কিন্তু কেউ আমার কথা শুনতে পেল না। আমি ঘাবড়ে গিয়ে সেই অটোটা নিয়ে নিজের বাড়ির দিকে চলে গেলাম। ওখানে পৌঁছে দেখি আমার ঘর দোর যেমনকার তেমনই আছে। জ্বালা পোড়ার কোনো চিহ্নই নেই সেখানে। কিন্তু ঘরের ভেতর ঢুকে দেখি সেখানে আমি ছাড়া আর কেউ নেই। একদম একদম একলা আমি। এই সব শুনিয়ে সে চুপ হয়ে গেল। রুমের ভেতরে বাকি দুজন লোক এসে হাজির হয়েছে। আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে নিজের হাত ছাড়াবার চেষ্টা করতে লাগলাম। বারবার অনুরোধ করতে লাগলাম আমাকে ছেড়ে দেওয়ার জন্য, আমাকে বাড়ি ফিরে যেতে দেওয়ার জন্য। সে কিছু না বলে আমার মুখের ওপর হাত রাখলো, আর আমার ঠোঁট যেন সেলাই হয়ে গেল। অনেক চেষ্টা করেও আর খুলতে পারলাম না। যেদিন আমার মৃত্যু হয়েছিল, সেদিন আমি বুঝে গিয়েছিলাম যে শহরের একটা রীতি আছে, যে এখানে একবার আসবে সে এই জায়গা ছেড়ে কখনোই যেতে পারবে না। তাছাড়া আমারও তো একলা থাকতে ভালো লাগে না। বলতে বলতে সে একটা ছুরি হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসে। আমি কাঁদতে থাকি, চিৎকার করতে চেয়েও পারি না। ঘাবড়িও না, ঘাবড়িও না, এতে বেশি ব্যথা পাবে না বলেই সে আমার গলায় ছুরি রেখে অনায়াসে কেটে ফেলল। আমি আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। এমন সময় সে আমার চোখে হাত রেখে দিল। আমি ঘুমিয়ে পড়লাম। আমার সমস্ত ব্যথা উধাও হয়ে গেল। জ্ঞান ফেরার পর খুব শান্তি অনুভব করছিলাম। ভয়, ক্লান্তি, ভাবনা
সব দূর হয়ে গিয়েছিল। নিজেকে অটোর মধ্যে পেলাম সকলের সঙ্গে। আমি এখনো নিজের মুখে কিছু বলতে পারছি না, কিন্তু তার জন্য কোনো রকম অসুবিধেও অনুভব করছি না। এমন সময় বাস স্ট্যান্ড থেকে এক আগন্তুককে আসতে দেখা গেল। ইশারায় অটোকে ডাকতেই অটোওয়ালা পাশে গিয়ে অটো দাঁড় করালো। অটো দাঁড়াতেই আগন্তুক বলে উঠল, এখানে কোনো হোটেল থাকলে আমায় সেখানে নামিয়ে দিও। এরকমই আরো হাড় হিম করা, শিহরণ জাগানো ভৌতিক কাহিনী শুনতে হলে অবশ্যই কান পাতুন